বন্ধুরা নমস্কার, গুড ইভিনিং। আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। অনেক দিন পরে আপনাদের সামনে লাইভে এসেছি। বিভিন্ন কারণে আসা হয়ে ওঠেনি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের বন্ধুরা তো রেগুলার বিভিন্ন বিষয়ে কমেন্ট করেন, পোস্ট করেন, সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যতগুলো আমার নোটিফিকেশান আসে প্রত্যেকটা নোটিফিকেশানের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং কিছু কিছু স্ক্রিনশট রেখে দিই, যাতে আমি পরবর্তীকালে সেগুলো আনসার করতে পারি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কয়েকদিন আগে এক ভাই এই বিষয়ে কমেন্ট করেছিলেন। উনি লিখেছিলেন যে গাইনোকোমাস্টিয়া অপারেশনের 21 দিন পর, এটা ছিল আমার ভিডিওটা, সেই ভিডিওর এগেনস্টে, সেই ভিডিওর মানে নিচে কমেন্ট বক্সে শুনি কমেন্টটা করেছিলেন। সরি সরি তো কমেন্টটা হলো যে হেমাটোমা কাঁধের হয়, কতদিন পরে হয় এবং কেন হয়, এবং তার জন্য কী ব্যবস্থা নেন, কাইন্ডলি বিস্তারিত জানাবেন। তাহলে হেমাটোমা হওয়াটা গাইনোকোমাস্টিয়া সার্জারির পরে একটা খুব কমন ঘটনা, সেটা আমি বলবো না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হেমাটোমা হতে পারে। তা প্রথমেই আমি আপনাদেরকে বলে দেবো যে স্যার, আপনি তো আমি রেগুলার গাইনোকোমাস্টিয়া সার্জারি করি, তাহলে আমি মোটামুটি কতগুলো হেমাটোমাকে এনকাউন্টার করি, বা কতগুলো আমার করা সার্জারিতে কতগুলো হেমাটোমা হয়। আমি দেখেছি মোটামুটি বছরে 5 থেকে 7 জন পেশেন্টের কিন্তু হেমাটোমা হয়। আমি প্রায় মাসে 30 থেকে 40টা করে গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। তো এই যেটা দাঁড়াচ্ছে, তাতে বছরে 5-6 জন পেশেন্টের কিন্তু হেমাটোমা আমরা খেয়াল করে থাকি, বা হেমাটোমা হয়েছে বলে কিন্তু ধরা পড়ে। যেমন গত মাসে এক ভাইয়ের হেমাটোমা হয়েছিল, সেটাকে আমরা সাকসেসফুলি ম্যানেজ করেছি। তাহলে এই হেমাটোমা হলে পরে, হেমাটোমা জিনিসটা কি এবং এটা হলে পরে কি করতে হবে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই ভাই প্রশ্নটা করেছেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এই প্রশ্নের উত্তর আমি অন্যত্র দিয়েছি, বাট স্টিল এটা এমন একটা প্রশ্ন যেটার উত্তর বারবার দেওয়া যেতে পারে বা পেশেন্টের মনে থাকে। তো যাই হোক, হেমাটোমা যেটা হয়, প্রথমেই বলবো হেমাটোমা জিনিসটা কি। আমরা দেখবেন যে কোনো জায়গায় কেটে গেলে পরে রক্ত বেরোয়, তো সেই রক্তটা যদি কোথাও জমাট বেঁধে যায়, সেই ঘটনাকে বলি আমরা হেমাটোমা। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কী আছে, যেমন ধরুন আমরা মোটর সাইকেল চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, কখনো যদি অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন কালশিটে পড়ে যায়, চোখের নিচে বা যেখানে চোট লাগলো সেখানে কালশিটে পড়ে যায়। এই কালশিটে পড়ে যাওয়াটাকেই আমরা ব্রুইজ বা হেমাটোমা বলবো। যখন এটা মাংসের মধ্যেই থাকে এবং খুব বেশি ফোলে না, তখন তাকে ব্রুইজ বলা হয়। আর যখন এটা উঁচু হয়ে উঠছে, তখন এটাকে হেমাটোমা বলা হয়। অনেক সময় মাথাতে আঘাত লাগলে পরে মাথা ফুলে আলুর মতো ফুলে ওঠে, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে হেমাটোমা। তাহলে হেমাটোমা মানে হচ্ছে যখন টিস্যুর মধ্যে রক্ত এক জায়গায় জমে যাবে, একটা দলা মতো হয়ে যাবে, তখন তাকে হেমাটোমা বলে। তাহলে গাইনোকোমাস্টিয়া সার্জারিতে কেন হেমাটোমা হয়? আমি যদি সার্জিক্যাল পার্সপেক্টিভে দেখি, ইউজুয়ালি অন্যান্য সার্জারিতে কি হেমাটোমা হয় বা হয় না, সেটা তাহলে অন্যান্য সার্জারিতে কী হয়, ধরুন আমি পেটের অপারেশন করছি বা বুকের অপারেশন করছি, বা ব্রেস্টের সার্জারি আমি যখন করছি, মহিলাদের ব্রেস্ট সার্জারি করছি, তখন কি অনেক বড় কাটা হয়, এবং যেখান দিয়ে ব্লিডিং হচ্ছে, যে পয়েন্টগুলো থেকে ব্লিডিং হয়, সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা কোয়াগুলেশন করি বা বেঁধে দিই, বা ক্লিপ লাগিয়ে দেওয়া হয়, মেটালিক ক্লিপ লাগিয়ে দেওয়া হয়, যাতে রক্তপাত না হয়, হেমাটোমা তৈরি না হয়। কিন্তু গাইনোকোমাস্টিয়া সার্জারির ক্ষেত্রে কী করা হচ্ছে, গাইনোকোমাস্টিয়া সার্জারি একটা মিনিমালি ইনভেসিভ সার্জারি, যাতে দাগ না হয়। আগেকার দিনে, আজ থেকে 20 বছর আগে, ইভেন কিছু কিছু সার্জন এখনও অনেকটা এরিয়া জুড়ে কেটে তারা গাইনোকোমাস্টিয়া সার্জারি করেন, ফলে যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে বন্ধ করা যায়। কিন্তু গাইনোকোমাস্টিয়া যেহেতু আমরা কি হোল সার্জারি করছি, বগলের এখান দিয়ে একটা ফুটো করে করা হয়, স্বাভাবিকভাবেই যে ব্লিডিং পয়েন্টগুলো আছে সেইগুলো যদি কোনোভাবে মিস হয়ে যায়, তখন সেই জায়গা থেকে আস্তে আস্তে রক্তপাত হতে 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 কিন্তু হেমাটোমা তৈরি হতে পারে। আপনারা আমার ভিডিওতে, বিশেষ করে বছরখানেক আগেকার ভিডিওতে দেখবেন, সার্জিক্যাল ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে আমরা নিপিলটার নিচে, অ্যারিওলার নিচে কাটিং করার পরে ভেতরে মপ ঢুকিয়ে টেস্ট করে দেখছি যে সেখানে কোথাও থেকে ব্লিডিং হচ্ছে কিনা। যদি মপে কোথাও ভিজে গিয়ে থাকে, সেখানে আমরা ভালো করে লক্ষ্য করে দেখি কোন জায়গা থেকে ব্লিডিংটা হচ্ছে। এত কিছু করার পরেও কিন্তু বছরে আমি দেখেছি 5 থেকে 6 জন পেশেন্টের কিন্তু হেমাটোমা আমার ক্ষেত্রেও হয়। যেরকম আমরা প্রত্যেকে বাইক চালাই, বাইরে যাই, ধরুন 100 দিন আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু কোনো দিন অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই অ্যাক্সিডেন্ট আপনার ভুলের জন্য হতে পারে, উল্টো দিক থেকে যিনি আসছেন তার ভুলের জন্য হতে পারে, রাস্তায় গাড্ডা থাকতে পারে সেটা খেয়াল না করার জন্য হতে পারে, বা হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল করে গেল সেই কারণে হতে পারে, বিভিন্ন কারণের জন্য হতে পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে।
তাহলে কি কি করতে হবে এবার ফ্যাক্টরগুলো বলি। এটা তো সার্জিক্যাল সময় হেমাটোমা হয় সেটা বললাম, কিন্তু এইটুকু বললেই কিন্তু পুরো কাহিনীটি বা পুরো গল্পটা বা পুরো ব্যাখ্যাটা শেষ হয় না। এর পেছনে কিন্তু আর একটুখানি ব্যাখ্যার দিকে বা বিস্তারিত জানার দিকে যাওয়ার দরকার আছে। সেটা হচ্ছে যে আমাদের রক্তপাত আমাদের বডিতে কোথাও কেটে গেলে পরে দেখবেন আস্তে আস্তে রক্ত জমাট বেঁধে যায় এবং সেই রক্তপাতটা বন্ধ হয়ে যায়। এটাকে আমরা কোয়াগুলেশন বলি। কিছু কিছু অসুখ আছে, যেরকম হিমোফিলিয়া বলে একটা রোগ আছে, যাদের কোথাও কেটে গেলে পরে রক্ত তঞ্চন হতে দেরি লাগে, তাদের প্রচুর ব্লিডিং হতে থাকে, এটাকে হিমোফিলিয়া একটা রোগ। এরকম আরও অনেক রোগ কিন্তু রয়েছে। তাহলে দেখবেন আমি যখন রক্ত পরীক্ষা লিখছি, যখন কোনো একটা গাইনোকোমাস্টিয়া পেশেন্ট আসছেন তাকে আমরা রক্ত পরীক্ষা করতে বলি, তার মধ্যে বিটিসিটি বলে একটা টেস্ট থাকে। বিটি টেস্ট মানে ব্লিডিং টেস্ট, কতক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে সেটাকে বিটি টেস্ট বলে। আর সিটি হচ্ছে ক্লটিং টাইম, কতক্ষণ ধরে ক্লটিং, কতক্ষণের মধ্যে ক্লটিং হয়ে যাচ্ছে সেটাকে সিটি টেস্ট বলে। তাহলে বিটি টেস্ট, সিটি টেস্ট আমরা কিন্তু করতে বলি। দেখবেন প্রত্যেক পেশেন্টের বিটি সিটি বলে একটা আলাদা রিপোর্ট দেওয়া থাকে, বিটি টেস্ট সিটি টেস্ট বলে। তাহলে বিটি টেস্ট সিটি টেস্ট করে দেখে দিতে হবে তাদের নর্মাল ব্লিডিং রেঞ্জের মধ্যে আছে কিনা। যেমন আবারও আমি উদাহরণ দিয়ে বলবো, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, তাহলে মোটরসাইকেল শুরু করার আগে আপনি দেখে নেবেন ব্রেকগুলো ঠিক আছে কিনা, তেমনি বিটি টেস্ট সিটি টেস্ট করে আমরা দেখে নেব ব্লিডিং টাইম ক্লটিং টাইম ঠিক আছে কিনা। যদি গড়বড় থাকে তার কিন্তু হেমাটোমা হওয়ার এবং ব্লিডিং হওয়ার চান্স থাকবে। বিটি টেস্ট সিটি টেস্ট যদি কারো গড়বড় আসে তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করি, সেটাকে পিটিআইএনআর একটা টেস্ট বলে, সেটা আরও কস্টলি হয়। পিটিআইএনআর টেস্ট আমরা করে থাকি। তাহলে সার্জারি হওয়ার আগে কারো হেমাটোমা তৈরি হবে কি না সেটা এই টেস্টের মাধ্যমে জানা যায়। তাহলে যেমন রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়েছিল বলে বলা হয়, তেমনি সার্জারি হওয়ার আগেই কারো হেমাটোমা হবে কি না সেটা আন্দাজ করার একটা উপায় হচ্ছে এই বিটি টেস্ট সিটি টেস্ট করা। বিটিসিটি যদি ঠিক থাকে তাহলে অসুবিধে নেই, বিটিসিটিতে যদি গন্ডগোল আসে তাহলে পিটিআইএনআর বলে ফার্দার টেস্ট করতে হবে, সেটা আরও খরচের সাপেক্ষ বটে, কিন্তু যদি বিটিসিটিতে গন্ডগোল আসে তাহলে এটা করতে হবে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে সার্জারির সময় কী করতে হবে, আমরা যে টিউমিসেন্ট ফ্লুইড দিই সেই টিউমিসেন্ট ফ্লুইডের মধ্যে অ্যাড্রিনালিন বলে একটা ওষুধ বা ভেসোপ্রিসিন বলে একটা ওষুধ সেটা দিয়ে দেওয়া হয়, অবশ্যই দিতে হবে। যদি না দেওয়া হয় কোনো কারণে যদি মিস করে যায়, এই অ্যাড্রিনালিন যেটা আমরা দিই সেটা কি করে আমাদের যে রক্ত নালীগুলো চেস্টের মধ্যে আছে, ব্রেস্ট টিস্যুর মধ্যে আছে, সেটাকে সংকুচিত করে দিতে সাহায্য করে, ফলে ব্লিডিং কম হবে এবং হেমাটোমা হওয়ার চান্স কমে যায়। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো চান্স কমে যায় কথাটা আমি ইউজ করব, পুরোপুরি বন্ধ করে দেয় বলে এরকম কোনো জিনিস কিন্তু হয় না। তাহলে আমরা অ্যাড্রিনালিনটা ওই টিউমিসেন্ট ফ্লুইডের মধ্যে অবশ্যই দেবো, অবশ্যই দিতে হবে, যে কোনো ডাক্তারবাবু কিন্তু দেবেন, এবং সেটা কতটা ডোজ দেওয়া হবে সেটা ডিপেন্ড করে তার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, তার ওজন কত, এই সমস্ত বিষয়ের উপর, তার ব্লাড প্রেশার রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু ডিপেন্ড করছে। এটা একটা হলো। 2 নম্বর, আমরা যখন লাইপোসাকশন করি তখন আমি লাইপোসাকশন করার সময় যখন টিস্যুটাকে যেমন ফিল করছি তখন আমার পাইপের দিকেও নজর থাকে, যে পাইপের মধ্যে দিয়ে যে ফ্যাটটা বেরিয়ে আসছে সেটা রক্তাক্ত কিনা, সেটা লাল না হলুদ না লাল হলুদের মিশ্রণ, কোন এরিয়া থেকে লাল আসছে কোন এরিয়া থেকে হলুদ আসছে, যে এরিয়া থেকে লাল আসছে আমি বুঝবো যে সেই এরিয়াতে একটা ব্লিডিং পয়েন্ট রয়েছে। তাহলে সেটাকে পরবর্তীকালে আমি যখন গ্ল্যান্ড বের করবো সেই জায়গাটাকে আমাকে ভালো করে খেয়াল করে দেখতে হবে যে কোথা থেকে ব্লিডিং হচ্ছে। এটা আর একটা স্টেজ গেল। এবার লাইপোসাকশন করা হয়ে গেল, তাহলে সার্জারির আগে বিটিসিটি টেস্ট করলাম বা পিটিআইএনআর টেস্ট করলাম, সার্জারির শুরুতে আমরা অ্যাড্রিনালিন দিলাম, তারপরে যখন লাইপোসাকশন করছি কালার দেখব, কোন এরিয়া থেকে লাল কালার আছে সেটাকে আমি নোটিশ করে রাখবো। লাইপোসাকশন করার পরে যখন গ্ল্যান্ড বের করব তখন আমরা ভেতরে গ্ল্যান্ড বের করার পরে রিট্রাক্টার দিয়ে তুলে, আংটা মতো থাকে সেটা দিয়ে তুলে, ফ্ল্যাপটাকে তুলে আমরা দেখব কোথাও কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা পয়েন্ট আছে কিনা। যদি মনে হয় কোথাও কিছু নেই আমরা মপ ঢোকাবো, ভেতরে মপ ঢুকিয়ে, হলুদ রঙের মপ ঢুকিয়ে, বিটাডিনে ভেজানো মপ ঢুকিয়ে ভালো করে দেখে নেবো যে কোথাও কিছু ব্লিডিং আসছে কিনা। যদি যে এরিয়া থেকে ব্লিডিং আসছে সেই মপের অংশটা কিন্তু লাল থকথকে হয়ে যাবে। যদি মনে হচ্ছে ব্লিডিং আসছে তখন কি করা হবে, তারপরে কটারি মেশিন আছে, ইলেকট্রো কটারি মেশিন আছে, যে ডাক্তারবাবুদের কাছে ইলেকট্রো কটারি মেশিন নেই তারা অন্যান্য উপায় রয়েছে, ক্লিপ রয়েছে, সেলাই করা রয়েছে, কিন্তু যদিও ওইটুকু ফুটোর মধ্যে দিয়ে সেলাই করা খুব ডিফিকাল্ট, ইলেকট্রো কটারি মেশিন দিয়ে করলে পরেই ভালো হয়। তো আমরা ব্লিডিং ভেসেলসটাকে, আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে, আর একটু জল খেয়ে নিই।
তো যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে আমরা পুড়িয়ে দেবো বা কোয়াগুলাইজ করে দেবো। এইটা গেল স্টেজ। তাহলে আমরা কোয়াগুলাইজ করে দিলাম। তারপরে টেস্ট হচ্ছে আমরা যখন বন্ধ করে দেবো, সেলাই করলাম, সাবডার্মাল সুচারিস দিলাম, সেলাই করার পরে প্রেশার বেল্ট দেব। এই প্রেশার বেল্টটা কিন্তু 6 থেকে 8 ঘন্টা ভালো রকমের প্রেশার রাখতে, আমরা জানেন কোথাও কেটে গেলে পরে আমরা প্রেশার দিয়ে চেপে রাখলে পরে ব্লিডিং বন্ধ হয়ে যায়। সুতরাং আমরা প্রেশার বেল্ট দিয়ে দেবো। প্রেশার বেল্ট এবং তারপরে ছুটির সময় প্রেশার গার্মেন্ট দেওয়া হবে। তো প্রেশার বেল্ট এবং প্রেশার গার্মেন্ট কেমন হয়, তাদের কি কাজ, তাদের কতক্ষণ রাখতে হবে, কতদিন পরতে হবে, সেটা নিয়ে আলাদা ভিডিও আমার দেওয়া আছে, অবশ্যই দেখবেন। কারণ এইখানে ওটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদের হয়তো শেষ অবধি শোনার ইচ্ছে থাকবে না, যদিও শেষ অবধি শোনাটা খুব দরকার। তাহলে প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট দেওয়া থাকবে। এরপরের যে অংশটা আমাদের এই ভাই জিজ্ঞেস করেছেন, আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেওয়া হবে, সেটা হচ্ছে ড্রেন। অবশ্যই ড্রেন দিতে হবে। অনেক সার্জেন রয়েছেন তারা রেগুলারলি ড্রেন ইউজ করেন না। কিছু কিছু ক্ষেত্রে ড্রেন ইউজ আমিও করি না, যেরকম গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া যদি হয় তাদের ক্ষেত্রে ড্রেন ইউজ করা হয় না। কোনো পেশেন্ট যদি বলেন স্যার ড্রেন ইউজ করা যাবে না, তাতে রিস্ক যা থাকে থাকবে, তাদের ক্ষেত্রে আমি করি না। এবং যারা কোনো দাগ হওয়া নিয়ে খুব খুঁতখুঁতে, তাদের ক্ষেত্রে ড্রেন ইউজ করা হয় না। কিন্তু ড্রেন ইউজ করাটা খুব দরকার। অধিকাংশ 90% পেশেন্ট যাদের গ্রেড 2 বা গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া, তাদেরকে আমরা চেস্টের পাশের থেকে যেখান দিয়ে লাইপোসাকশন করছিলাম সেই ফুটো দিয়েই করুগেটেড রাবার ড্রেন বলে এক রকমের ড্রেন হয়, সেটাকে আমরা দিয়ে থাকি। এই ড্রেনটা 6 ঘন্টা পর থেকে 48 ঘন্টা অবধি রাখা যেতে পারে, আমরা বের করে দিই। ড্রেন কিভাবে বের করা হচ্ছে সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে, ড্রেন বের করার ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, ড্রেন বের করার ভিডিওটা দেওয়া আছে। আচ্ছা, একটা দুটো কমেন্ট লিখে নিই। স্যার সব সার্জারি কি আপনি নিজে করেন? অবশ্যই আমি নিজে করি। আপনার মনে এই প্রশ্ন এলো কিনা কে কেমন করে আমি জানি না, প্রত্যেকটা সার্জারি আমি নিজে করে থাকি। আর একজন ভাই লিখেছেন, অনেকদিন পরে লাইভে দেখে ভালো লাগছে, ইউরোপে আপনার থাকার সময় প্রায় প্রতিদিন আপনার লাইভ ভিডিও দেখতাম। ধন্যবাদ ভাই সঙ্গে থাকার জন্যে। তো এটা তাহলে আমরা ড্রেন ইউজ করব। তাহলে সার্জারি শেষের দিকে কি হলো, মপ দিয়ে টেস্ট করব, কোয়াগুলেশন করব, তারপরে ড্রেন ইউজ করা হবে। তারপর হচ্ছে প্রেশার গার্মেন্ট থাকবে, প্রেশার বেল্ট থাকবে। এবং প্রেশার বেল্টটা 8 ঘন্টা, আর প্রেশার গার্মেন্টটা নেক্সট 1.5 মাস মতো পরতে হয়। সেটা হেমাটোমার জন্য না, সেটা সেরোমা প্রিভেন্ট করার জন্য। এরপরে ভাইয়ের প্রশ্ন লাস্টেটুকু দেখে নিই, তাহলে বলতে সুবিধে হবে। তাহলে কি কি ব্যবস্থা নেন সেটা বললাম। তারপর হচ্ছে কতদিন। আচ্ছা, এই প্রেশার যেটা আমরা ড্রেন রয়েছে, ড্রেনটা তো 8 থেকে 24 ঘন্টা পরে খুলে দেওয়া হয়। প্রেশার গার্মেন্ট যেটা প্রথম 8 দিন অবশ্যই পরতে হবে, কারণ থিওরিটিক্যালি আমি যতগুলো হেমাটোমা পেশেন্ট এতদিন অবধি দেখেছি, প্রত্যেকটা পেশেন্টের হেমাটোমা কিন্তু দেখা গেছে যে প্রথম 8 থেকে 10 ঘন্টার মধ্যেই দেখা যায়। খুব কম পেশেন্ট পেয়েছি এতদিনে, বোধহয় আমি একটা বা দুটো পেশেন্ট মাত্র পেয়েছি যাদের 2-3 দিন পরে হেমাটোমা হয়েছে। 2-3 দিন পরে হেমাটোমা হওয়াটা ভীষণ রেয়ার ঘটনা, সেটা সাধারণত একদম রেয়ার টু রেয়ার। এত বছর ধরে আমি করছি, 2-3 জন পেশেন্টের মাত্র আমরা পেয়েছি যারা পরবর্তীকালে 3-4 দিন পরে হেমাটোমা নিয়ে এসছেন। তো প্রথম 8 ঘন্টার মধ্যেই হেমাটোমা হওয়ার যেহেতু বোঝা যায়, সেই জন্য আমরা পেশেন্টকে প্রথম 6 থেকে 8 ঘন্টা নার্সিংহোমে আমরা অবজারভেশনে রাখি। যারা আমাদের কাছে অপারেশন করে গেছেন তারা নিশ্চয়ই খেয়াল করতে পারবেন যে আমরা প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পরে পরে গিয়ে দেখি, অবজার্ভ করি তার ড্রেন দিয়ে ব্লিডিং আসছে কিনা, কালশিটে পড়ে যাচ্ছে কিনা, ফুলে যাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখলে পরে বোঝা যায়। এবং হেমাটোমা হলে পরে যেদিকে হেমাটোমা হয়েছে উল্টো দিক, তো ইউজুয়ালি একটা দিকে হেমাটোমা হয়, যেদিকে হেমাটোমা আছে সেদিকটা ফুলে ওঠে, কালশিটে পড়ে যায়, হালকা হালকা ব্যথা হয়। যে কোনো ডাক্তারবাবু দেখলেই বুঝতে পারবেন অন্যদিকে কম্পেয়ারে যে এইদিকে কিছু একটা গন্ডগোল হয়েছে। আমরা যদি হেমাটোমা হয় তক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাই, এবং অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখা গেছে একটা না দুটো হয়তো কোনো একটা স্লিপিং ভেসেলস ছিল, যে ভেসেলসটা যখন অপারেশন শেষ করছি সংকুচিত হয়েছিল, পরবর্তীকালে সেই মুখটা খুলে গিয়ে সেখান থেকে ব্লিডিং হয়েছে। এবং সেই ভেসেলসটা যদি আমরা কোয়াগুলেট করে দিই বা বেঁধে দিই, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। এবং এই হেমাটোমা হলেও কিন্তু দেখেছি রেজাল্টের মধ্যে কিন্তু বিশেষ তফাৎ আসে না, একই রকম রেজাল্ট আসে। হেমাটোমা হলেও যেরকম রেজাল্ট, না হলেও সেরকম রেজাল্টই আসেন। সুতরাং হেমাটোমার ক্ষেত্রে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস করতে হবে, যাতে যদি প্রথম 6 থেকে 8 ঘন্টার মধ্যে আর্লি ডায়াগনোসিস হয়ে যায় এবং সেই রক্তটাকে বের করে দেওয়া যায়, তাহলে পেশেন্ট স্টেবল হয়ে যান। অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয়। যদি কোনো কারণে হেমাটোমা থেকেও যায়, ইউজুয়ালি নেক্সট 5 থেকে 6 দিনে আস্তে আস্তে যে ড্রেন অংশটা থাকে সেখান থেকে ধীরে ধীরে বেরোতে পারে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি ড্রেন ইউজ না করা হয়ে যায়, সেই হেমাটোমাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে, নইলে ওই হেমাটোমাতে ইনফেকশন হয়ে পরবর্তীকালে পুঁজ তৈরি হতে পারে। সেই জন্য আমরা চাইবো যে হেমাটোমাটা হয়েছে সেটা বাইরে বেরিয়ে আসুক। এইটা হচ্ছে হেমাটোমা নিয়ে মোটামুটি কাহিনী।
যারা এই ভিডিওটা শুনলেন তারা ভয় পেয়ে যেতে পারেন যে স্যার হেমাটোমা হবে কিনা, রিস্ক নিয়ে আছে কিনা, গ্যারান্টি দিয়ে বলুন। গ্যারান্টি দিয়ে ভাই বলাটা একেবারেই পসিবল না। আপনারা যারা মোটরসাইকেল চালান আপনারা খুব ভালোভাবে জানেন যে রাস্তাতে বেরোতে গেলে কখনো না কখনো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও যেটা আপনাকে বাঁচাবে সেটা হচ্ছে মাথায় আপনি হেলমেট পরেছেন কিনা, আপনি গাড়ি আস্তে চালাচ্ছিলেন কিনা, আপনি সঠিক সময় ব্রেক চেপেছেন কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে রক্ষা করবে। তেমনি হেমাটোমা যাতে না হয় সেই জন্য আমরা পেশেন্টকে বিটিসিটি টেস্ট করব, দরকার হলে পিটিআইএনআর টেস্ট করব। সার্জারির আগে টিমসেন ফ্লুইডের মধ্যে অ্যাড্রিনালিন দেওয়া থাকবে। সার্জারির সময়কে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো এরিয়া থেকে লাল রঙের ফ্যাট বেরিয়ে আসছে কিনা। যখন গ্ল্যান্ড বের করা হবে আমরা তলাটা তুলে ভালো করে অবজার্ভ করব, দেখব কোথাও কিছু ব্লিডিং হলে পরে সেটাকে কোয়াগুলেট করব, আমরা ড্রেন দেব, আমরা মপ দিয়ে দেখব, আমরা প্রেশার গার্মেন্ট ইউজ করব। এই সমস্ত জিনিস ইউজ করলে পরে তবে হেমাটোমা হওয়ার সম্ভাবনা কমে যায়। জিরো করা পসিবল নয়, সম্ভাবনা কমে যায়। এবং তারপরেও যদি হেমাটোমা হয় সেটাকে সবথেকে ভালো হবে প্রথম 8 ঘন্টা বারবার ফ্রিকুয়েন্টলি ডাক্তার এবং ডাক্তারের যে টিম রয়েছে তারা আপনাকে গিয়ে দেখবে, তারা কিন্তু বুঝতে পারবেন যে হেমাটোমা হচ্ছে কি হচ্ছে না। যদি হেমাটোমা হয় সেটাকে ইভ্যাকুয়েট করতে হবে, সেটাকে খালি করে দিতে হবে, যে ভেসেলসটা থেকে ব্লিডিং হচ্ছিল সেটাকে কোয়াগুলেট করতে হবে। এবং হেমাটোমা হলে পরেও কিন্তু রেজাল্ট সেম থাকে। হেমাটোমা যদি থেকে যায় সেক্ষেত্রে কখনো কখনো হেমাটোমা থেকে পুঁজ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো হেমাটোমা নিয়ে ভয় পাবেন না। একজন প্লাস্টিক সার্জেন্সকে দিয়ে যদি সার্জারি করান তিনি ডেফিনেটলি এই ধরনের কমপ্লিকেশানস সামলানোর জন্য তার ট্রেনিং নেওয়া থাকে। যেরকম একজন পাইলট হতে গেলে পরে তাকে বিভিন্ন খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে প্লেন চালাতে পারছেন কি না, খারাপ আবহাওয়ার মধ্যে সে সঠিক ডিসিশান নিতে পারছেন কি না, সেই ব্যাপারগুলো যেরকম দেখা হয় যারা প্লাস্টিক সার্জেন্স হন আমাদের সেই ট্রেনিংটাই দেওয়া হয় যে আমরা কিভাবে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে থেকেও সঠিকভাবে জিনিসটাকে আউটকাম করে নিয়ে আসতে পারবো। তো একটা বিপজ্জনক বিষয় নিয়ে ভিডিও করলাম, বারবার বলবো ভয় পাবেন না, আর আশা রাখবেন, ভরসা রাখবেন। আর যে ডাক্তারবাবুকে দিয়ে করাচ্ছেন অবশ্যই তিনি একজন প্লাস্টিক সার্জন কিনা, একজন কোয়ালিফাইড ডাক্তার কিনা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন ভাই লিখেছেন হেমাটোমা হয়েছে কিভাবে বোঝা যায়। হেমাটোমা হয়েছে কিভাবে বোঝা যায় সেটা আমি অলরেডি ডিসকাশন করলাম। সেটা হচ্ছে হেমাটোমা হলে পরে সেই জায়গাটা উঁচু হয়ে যাবে। ইউজুয়ালি একটা দিকেই হেমাটোমা হয়, দুদিকে হেমাটোমা এখনও অবধি আমি দেখিনি কি দুই দিকেই হয়েছে। একদিক নিচু ফ্ল্যাট হয়ে গেছে আর একদিক উঁচু হয়ে গেছে, অনেকটা উঁচু হয়ে গেছে। সেই দিকে চামড়া টান টান হয়ে গেছে, সেই দিকে ব্যথা করছে, ড্রেনের কাছ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, প্রচুর কালশিটে পড়ে গেছে, এইগুলো মানে হেমাটোমা হওয়া। হেমাটোমা হলে পরে সেটাকে সেই যে রক্ত জমা যেটা রয়েছে সেটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। বের করে না নিয়ে আসলে পরে পুঁজ হতে পারে এবং কন্টিনিউয়াস হেমাটোমা হলে পরে একটা বিপদ ঘটতে পারে। সেই জিনিসটা কিন্তু করতে দেওয়া যাবে না, সেই জন্য ডাক্তারবাবুর অবজারভেশনে থাকতে হবে। আমি ইউজুয়ালি 6 থেকে 8 ঘন্টার আগে কোনো পেশেন্টকে ছুটি করি না, একাধিকবার আমরা গিয়ে দেখি এবং আমরা পরের দিন পেশেন্টকে আবার ডাকি সেকেন্ড একটা ইভ্যালুয়েশন করার জন্য। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল, 18 মিনিট হয়ে গেল। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন। গাইনোকমাস্টিয়া নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, বিভিন্ন সাবজেক্টের ওপরে। গাইনোকমাস্টিয়া কীভাবে লাইপোসাকশন করছি, কীভাবে গ্ল্যান্ড বের করছি, কীভাবে স্টিচ দেওয়া হচ্ছে, রেজাল্ট, পেশেন্টের এক্সপিরিয়েন্স, ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি কিছু জানতে হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি পিন করে দিচ্ছি, ফার্স্ট কমেন্ট থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেতে পারেন, সেখানে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন।